যদি সত্যি হয়ে থাকে তাহলে কখনই শাড়ি পরতো না, কখনই এত জায়গায় জায়গায় ঘুরতো না। কক্সবাজার গেল তখন কি জিন কি তখন কি ইয়াতে রিটায়ার্ডে গেছিল জিন, যখন বৃষ্টিতে ভিজছে তখন কি জিন রিটায়ার্ডে গেছিল, ছুটিতে গেছিল জিন। নাটকের জায়গা পায় না, নাটকে এবার ছুডামো ঠিক মতন নাটক ছুডামো এবার। আমারই বেশি চেতাইছিস না খেপাইছিস না, এবার নাটক দেখবি। কতবার সাহস আমার গায়ে হাত তুলছিস, আমার বাপ মারে পর্যন্ত আমি বলিনি যে আমার গায়ে হাত তুলছিস। আমি চাইনি এত ঝামেলা, আমি চাইনি এত ঝামেলা। এখন দেখবি আমার গায়ে হাত তুলছিলি না, এখন দেখবি আমার আসল রূপ দেখবি এখন। এই মহিলা অনেক চালাক, আমরা সবাই বুঝতে পারছি। অনেক চালাক মানে ওর মা আর মেয়ে বহুত চালাক, দুরন্তর চালাক। এক কথায় বলতে গেলে ছেলে ধরা ওরা, ওর মা আর মেয়ে। ওর মারও কোনো জামাই ঠিক নাই, আর ওর কথা তো বাদই দিলাম। ওর একটা বান্ধবী আছে যে ওই ইয়াতে থাকে, হাতির ঝিলের এখানে থাকে। ওর বান্ধবীর কাছ থেকে আমি শুনছিলাম তিশা নাকি ওর জামাইয়ের সাথে পালায় গিয়ে বিয়ে করছে, অথচ আমার বলে যে ওর মায় নাকি ওরা বিয়ে দিছে। ওনাকে অনেক উশৃঙ্খল ছিল, জায়গায় জায়গায় ধরা খেয়েছে, সেই বান্ধবী আমাকে বলছে। অথচ আমি তিশার আজ পর্যন্ত বলিনি যে তোর বান্ধবী আমার আড়ালে তোর ব্যাপারে এইসব কথা বলছে। আসলে গায়ে হাত তুলছে তোমার কিভাবে? যেদিন আমি চলে আসবো সেই দিন কথা কাটাকাটি হইতেছে, ওই সময় আহাদও আমাকে থাপ্পড় মারছে, তিশা আমাকে চুল ধরে মারছে, তারপর হচ্ছে থাপ্পড় মারছে। তারপরে আমি রাগের মাথায় আমি বলছি যে আমার মার এখন কল দিয়ে আমি চলে যাবো বাসায়, আমাকে দেখে একা আসতে যাইতে দিবে না, মানে একা বাসা থেকে বের হইতে দিবে না। তারপর হচ্ছে আহাদ তিশা দুজন মিলে হচ্ছে আমার মাকে ফোন দিছে, আহাদ কথা বলে নেই, তিশা ফোনে কথা বলছে। ওরা সবাই হয়তো তোমার লাইভটা দেখতেছে, দেখুক আমি কি কি ভুল বলতেছি, মিথ্যা বলতেছি, বলুক। কোনো সাহস আছে কথা বলার? আসবো না কতগুলো এতগুলা মিথ্যা সাজাইয়া ডায়েরিতে নোট করে তারপরে আইব না লাইভে। এবার নোট ছুড়াইতেছি আমি, মিথ্যা মিথ্যা আমি এবার ছুড়ামো ঠিক মতন। আপু তুমি জেনে বুঝে এই কাজ কেন করলে? আপু আমি তখন বুঝি নাই যে আমাকে দিয়ে এরকম ভাবে ভিউ ব্যবসা করবো। আমি ভাবছি যে হয়তো আমি জেনে শুনেই তো গেছি, আমি ভাবছি যে হয়তো আমার বিয়ে হলে মানে তখন আমি অনেক ডিপ্রেশন ছিলাম যে একটু ভালো থাকবো হয়তো, মানে যেহেতু মাইনা নিছে আর ও মাইনা নিছে, মানে সব দিক থেকেই তো মানে আর কি বিয়েটা হয়েছে। তখন ভাবছি যে ভালো থাকবো, কিন্তু যাওয়ার পরে দেখি যে আসল রূপ বের হয়ে গেছে। তোর আগের ভাত রেখে আসছিস কেন? এটা কেন আসছি ভালো করে জানিস, আর একটা ভিডিও আছে যে কেন আসছি। আমি যা সত্যি তাই বলছি, কোনো মিথ্যা কোনো আশ্রয় নেইনি। তুই যেমন মিথ্যার আশ্রয় নিছিস যে তোর জামাই এটা না সেটা না হ্যান তেন, তুই যে হাতের সাথে পরকিয়া করে আসছিস কেন বলস না মানুষের? 6 বছর আগে মেসেজে কথা বলতি, কনভারসেশন মানুষ বের করছে, মেসেজে মানে হচ্ছে কমেন্টে কমেন্টে কথা হইতো, এগুলো একদমই মিথ্যা। হ্যাঁ আমি হচ্ছে এখন লাইভটা শেষ করব, এখন হচ্ছে বাবুকে একটু সময় দিব, আমার বাবা আসছে, আমার বাবার সাথে কথা বলবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আপু যেদিন আসলে সেদিন ঝগড়াটা কি হয়? সেদিন হচ্ছে আমাদের 3 দিন 4 দিন ধরে আমাদের ঝগড়াটা চলতেছে। সেদিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে, আমরা তো আবার ঘুম থেকে উঠি দুপুরবেলা, তো সেটাই আমাদের কাছে সকাল। তো ঘুম থেকে উঠেই তিশা বেডরুম আলাদা করতেছিল, তো সবাইকে দিয়ে বলতেছে নবাবজাদিরে ডাক দে, বেডরুম আলাদা করব, মানে নানান ধরনের খারাপ খারাপ ইঙ্গিত করে কথা বলতেছিল। তখন আমি আর ওর সাথে কথা যাইনি, তখন আমি আমার হাজবেন্ডকে ডাক দিছি যে আমার সাথে একটু আসো কথা বলো। তখন আমি আমার হাজবেন্ডকে ডাক দিয়ে বলতেছি যে কিভাবে কি করতে চাচ্ছে, বেডরুম যে আলাদা করবে, তুমি কি একদিন আমার সাথে ঘুমাবে একদিন ওর সাথে ঘুমাবে এইভাবে? বলতেছে আমি জানি না, আমাকে কেন প্রেশার দিতেছো, আমাকে মেন্টালি প্রেশার দিতেছো, টর্চার দিতেছো, এরকম জোরে জোরে কথা বলছে। তখন আমি বেডরুম খুলে আমি বলে তিশাকে ডাক দাও, তিশাকে ডাক দিছি। তিশা আমাকে বলতেছে কেন আমার হাজবেন্ডকে তুই মেন্টালি প্রেশার দিতেছিস, মানসিক ভাবে তো শেষ হয়ে যাচ্ছে তোর জন্য দিন দিন, এরকম ভাবে আমাকে কথা বলতেছে। পরে আমি বলতেছি যে আমি ওর কাছে একটা কথা জিজ্ঞেস করলেও যদি এটা খারাপ হয় বা মেন্টালি প্রেশার দিই তাহলে আমি এখানে থাকবো না। এই কথাটা বলার পরে হাত হচ্ছে আমাকে 2টা থাপ্পড় মারছে। আমি বলছি যে আমার বলতেছে যে এত উঁচু গলায় কথা বলতেছে, 2টা থাপ্পড় মারো, আমাকে থাপ্পড় মারো। তখন আমি হাত ধরে টান দিয়ে বলছি যে হ্যাঁ থাপ্পড় মারো, আমাকে মারো। তখন হচ্ছে সেই হাত ধরাতে তার হাতে শিলি ছিল, ব্যথা পেয়েছে, কিন্তু এটা আমি ভুলবশত আর কি আমার খেয়াল ছিল না তখন রাগের মাথায়। তারপর হচ্ছে আমাকে 2টা থাপ্পড় মারে। আর যখন আমি
থাপ্পড় মারার পরে আমি বলছি যে আমি থাকবো না, আমি যখন অন্য রুমে যেতে চাইছি তখন তিশা আমাকে জোর করে হাতটা ধরে তারপর হচ্ছে আমার চুল ধরে আগে টান দেয়, তারপর হচ্ছে 3-4টা থাপ্পড় মারে। তখন বাসার প্রত্যেকটা মানুষ, সামি, মুনতাহা, রাজ, ইরফান, তারপর হইতেছে জিহাদ, ওই ইরফানের আম্মু, সবাই তাকায় তাকায় দেখতেছিল। একটা মানুষ আমার কাছে এসে ওকে আটকায় নিয়ে যে ওকে মাইরো না। তিশা মারার পর আমি অন্য রুমে চলে যাই, আমি আমার ব্যাগ গোছানোর জন্য। পরে আমার বলতেছে তুই খালি গায়ে যাবি, তুই বস্তির মেয়ে, বস্তির থেকে যেভাবে আসো সেভাবে যাবি, এরকম বলতেছে যে তুই খালি গায়ে যাবি, এক কাপড় চোপড় যাবি। তারপরে আমি আয়েশের যেহেতু হচ্ছে আমি একা, আমার কোনো কাপড় চোপড় নিতে দেবেন না, তো ওই জন্য হচ্ছে আমি আমার কাপড় চোপড় নিয়ে আমি আয়েশের ব্যাগ নিয়েছি, আয়েশের ব্যাগ গুছাবো। পরে যে এগুলো যে নিতেছে এগুলো কার টাকার, এগুলো আমার টাকার, আমি কামাইছি। আয়েশের ব্যাগ, আয়েশের হচ্ছে ফিডার, আয়েশের কোনো ফিডার দিব না, তুই যে কামাইয়া হেপরওয়ালা খাওয়া, কোনো ফিডার দেওয়া যাবে না, আয়েশের কোনো কাপড় চোপড় দিব না, তোর টাকার কামাই, এরকম করে বলতেছে। তারপর আমি আয়েশের কোনো কিছু গুছিয়ে নিই, তখন আমি বের হয়ে যেতে চাইছি, আমাকে বের হইতে দেয় না, কয় তোর আম্মু আব্বুরে কল দিব, তোর আম্মু আব্বু এসে তোকে নিয়ে যাবে, তো যদি রাস্তাঘাটে কিছু হয় তাহলে এই ড্রাইভার কে নিবে। পরে বলছি যে আমার আম্মু আব্বুর কল দিই। তারপর আমার আম্মু আব্বুর কল দিয়ে তিশা আমার আব্বুকে আসতে বলে, আমার আব্বু অসুস্থ থাকার কারণে যাইতে পারেনি, আমার আম্মুকে পাঠাইছে। তখন হচ্ছে আমার আব্বু আর কি আহাদের সাথে কথা বলতে চাইছে, কিন্তু আহাদ তখন কথা বলেনি। তখন তিশা বলে যে তোমার কথা বলা লাগবে না, তুমি কোনো কিছু কথা বলতে পারো না, ওর বাপে যা বলবো তাতেই গুল্লা যাইবা তুমি। তো বলে যে আহাদ অসুস্থ, আব্বা আহাদ কথা বলবে না। তো এই কথা বলে আমার বাবার থেকে কথা কাটায় নিছে। তো তারপর হচ্ছে আমার আম্মু যখন আসে তখন নাটক যে থাক আখি, যা হওয়ার হয়েছে, চল আমরা কক্সবাজার যাই, কক্সবাজার থেকে এসে তুই তোর বাসায় যাস। আমি কই না, আমার এখন কক্সবাজার যাওয়ার কোনো মন মানসিকতা নাই, তোরা যা, আসার সময় আমাকে বলছে আমি আসবো না। তো তারপরে হচ্ছে আমি এই কথা বললা যখন আসছি তখন হচ্ছে তারা মানে আমার আম্মু যখন আসছে তখন হচ্ছে তিশা ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে। তখন আমার আম্মু বলতেছে যে ও আমার বাসায় কয়েকদিন থাইকা আসুক, তোমরা ইয়ে করো। পর বলতেছে যে না, এত কিছু বলার পর যাবি না, তাহলে থাক, যাওয়া লাগবে না। আমার আম্মুরে বলতেছে বস্তির একটা মেয়ে আনছিলাম, 3rd ক্লাস একটা মেয়ে আনছিলাম, আপনার মেয়ে আমাদের দুজনের জীবন শেষ করে দিছে। তখন আমার আম্মু বলছে যে তোমরা দুইজন যদি ওরা না আনতা, আমার আম্মু ভালো মতো বলছে, এইভাবেই বলছে যে তোমরা দুইজন যদি ওরা না আনতা তাহলে তোমাদের জীবন কিভাবে শেষ করতো। কোটা দাও কেন, তোমারও তো আল্লাহ মেয়ে দিছে, তুমিও একদিন বুঝবা। আমার আম্মু অনেক কষ্ট থেকে বলছে, এই কথাটুকু জাস্ট বলছে। তখন তিশা মানে অন্য রুমে গিয়ে কি করলো, দরজা লাগাই দিছে, সে ফাঁসি দিবে, আত্মহত্যা করবে। তারপর হচ্ছে দরজা লাগাই দিয়েছে, তখন আর আমি ওয়েট করিনি ওইখানে। আমার আম্মু বলে চল বাসায় চল। তারপর এখান থেকে আমরা চলে আসছি। আসার পরে হচ্ছে মানে এরপরে অনেক 2-3 দিন পরে হচ্ছে ওই বাসায় আর কি আমার ইরফানের আম্মুর সাথে আমার সবসময় যোগাযোগ ছিল। ইরফান আম্মুর কাছে শুনতে পারি আহাদ যখন আসছে আধা ঘন্টা পরে, তখন হচ্ছে ওকে নাকি মানে অনেক খারাপ অবস্থায় উদ্ধার করে, যে ফাঁসি দিয়ে দিতে নিছিল তারপর উদ্ধার করে হচ্ছে তারা কক্সবাজারের জন্য রেডি হয়, কক্সবাজার যাবে। একটা মানুষ একদম ফাঁসি থেকে উদ্ধার করছে তাকে, তারপর নাকি তারা ব্যাগপত্র গুছায় কক্সবাজার গেছে। কোনোদিনও বিশ্বাস হয়? নাটক বাস একটা ফ্যামিলি। রিয়েল আইডি দিয়ে কোনোদিন আইতে পারবো? কতগুলো যে চামচা আছে না ওদের, এই যে সাদিয়াতুন নাফিসা, তারপর হচ্ছে অপসরা, এই যে গ্রুপের যে অ্যাডমিন মেয়েগুলো আছে না, এই বস্তি মেয়েগুলা হচ্ছে 3-4টা করে আইডি খুলে রাখে। বস্তি মেয়েগুলা 3-4টা করে আইডি খুলে রেখে তারপর হচ্ছে মানে তিশার নামে কেউ কিছু বললে ওদেরকে অ্যাটাক করে, সেই ফেক আইডি নিয়ে। দাঁড়া, আমি হচ্ছে এখন লাইভটা শেষ করবো। তোমরা যদি আরো লাইভ চাও, যদি আরো কিছু জানা থাকে অবশ্যই বললেও আমি হচ্ছে রাতে লাইভ আসবো, দেখি যদি ফ্রি থাকি আমি। কারণ এখন হচ্ছে আমার প্রমোশনের আর 2-3টা কাজ আছে, সেগুলো হচ্ছে আমাকে করতে হবে, বানাইতে হবে, কারণ সেই মানুষগুলো হচ্ছে আমাকে অ্যাডভান্স করে রাখছে। আপনার প্রবলেম কি জিজ্ঞেস করেন, ওর প্রবলেম কি জিজ্ঞেস করেন। ফেক আইডি দিয়ে যে এভাবে কমেন্ট করতেছে, প্রবলেম কি এদের? আমি সবগুলারই দেখে ছাড়বো, ওই বাসার সবগুলার আমি দেখে ছাড়বো। ইরফান, তারপর হচ্ছে জিহাদ, তারপর হচ্ছে রাজ, তারপর হচ্ছে ইরফানের আম্মু, সবাইকে দেখে রাখবো, সবাইকে। তারপর হচ্ছে ওই যে পেজের 2-3টা যে চামচি আছে, অপসরা, তারপর হচ্ছে সাদিয়াতুন নাফিসা, সবগুলাকে আমি দেখে রাখবো, সবগুলাকে। জাস্ট সময়ের অপেক্ষা, শুধু দেখি তোরা কি করস, আমি তারপরে আর কি। মুনতাহার বাড়ির কেউ আসে না কেন? মুনতাহার বাবা আছে, এই জন্য ওর বাবা কাজে ব্যস্ত থাকে, আর ওর মা হচ্ছে অন্য জায়গায় সংসার করে।
ওর ওর মা বাবার হচ্ছে ডিভোর্স হয়ে গেছে। তো আমি হচ্ছে এখন লাইভটা শেষ করব। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করে। আমার জন্য কোনো ক্ষয়ক্ষতি হয় তোমরা যেন বুঝতে পারো যে আমার এই ক্ষয়ক্ষতিগুলো কে বা কারা করতে পারে। আমি অনেক লাইফ রিস্ক আছি, কারণ যেখানে মৌ আর আরিফদের সাথে ঝামেলা হওয়ার কারণে সেই 3টা বাজে মৌ আর আরিফদের বাসায় গেছে, মৌকে পেলে মনে হয় এখানে মেরেই ফেলতো, এরকম একটা অবস্থা হয়েছিল। আমার বাসায় যদি কেউ আসে আমি কাউকে ছাড় দিব না, কাউকে ছাড় দিব না, খালি বাসায় আসুক, আমি সেই অপেক্ষায় আছি, শুধু বাসায় আসুক। তো আজকের লাইভটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। চাইনি পাশের ভাবিও ছাড়, পাশের বাসার ওই বেডির কথা আমি কি কম, সে তো চামচা, 2 টাকার চামচা, 2 টাকা দিছে চামচার মতো লাফাইতেছে। ও যে বলে যে ওর নাকি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ভালো, তাই দেখাইতে কোক শাশুড়ির সাথে ঝগড়া করে আইসা পড়ছে, ব্যাকগ্রাউন্ড খুবই ভালো, তিশার মতনই, একদম একদম তিশার মতোই, একদম তিশার মতোই ছেলে ধরা। দুই জনে মিলছে ভালো, 2 বান্ধবীতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।